আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রমজান। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে ভয়ের রাজ্য ভূত এফএম চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা যে ঘটনাগুলো শুনবো সেগুলো অত্যন্ত ভয়ঙ্কর, তবে আপনাদের কাছে যদিও ভয়ঙ্কর না মনে হতে পারে, কারণ আপনারা সবাই সর্বদাই যখনই যে কোনো চ্যানেল থেকেই হোক না কেন ভূতের যে ঘটনাগুলো শুনবেন বা আত্মাদিক যে ঘটনাগুলো শুনবেন সেগুলো অবশ্যই শোনার সময় রাতের বেলা ঘরের বা রুমের বাতি বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে মিড সাউন্ড দিয়ে চোখ দুটো বন্ধ করে নিজেকে সর্বদা কল্পনা করবেন সেই ঘটনার সাথে। তাহলেই আপনি বুঝতে পারবেন ঘটনাটা আসলে কতটা ভয়ঙ্কর। তো আমি আজকে আপনাদের সাথে যে ঘটনাটা বলতে যাব সেটা হচ্ছে চট্টগ্রামের একটি পাহাড়ি অঞ্চলের ঘটনা। এবং আজকের ঘটনাটি শুরু করার পূর্বেই আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, যেটি হচ্ছে আপনারা সবাই যারা এই চ্যানেলে বর্তমানে ভিডিওটি দেখছেন বা শুনতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে। পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে কেউ শুনে বা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনার বন্ধু ও আত্মীয় স্বজনদের কাছে। তো চলুন আমরা বেশি কথা না বলে আমাদের মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি ঠিক যেভাবে তিনি লিখে পাঠিয়েছেন আমি সেইভাবেই পড়ার চেষ্টা করব। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঘটে 2014 সালের শীতকালে চট্টগ্রাম শহরের বাইরে পাহাড়ি অঞ্চলে অবস্থিত একটি পুরনো টেলিযোগাযোগ কেন্দ্র বহু বছর ধরে বন্ধ পড়েছিল। জায়গাটার নাম ছিল সিগন্যাল স্টেশন 7 মানে 7। এক সময় সেখানে সরকারি বেতার যোগাযোগ পরিচালনা করা হতো, কিন্তু হঠাৎ এক রাতে কেন্দ্রটির সব কর্মচারী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে সেনাবাহিনীর পুরো স্টেশন খালি অবস্থায় পায়। কোনো লাশ নেই, কোনো রক্ত নেই, শুধু প্রতিটি রুমের দেয়ালে একই বাক্য লেখা ছিল, ওরা সিগন্যালের ভেতরে আছে। ঘটনার পর জায়গাটা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। লোকজন বলে মাঝরাতে পাহাড়ের আশেপাশে গেলে এখনো পুরনো রেডিও সিগন্যাল শোনা যায়, আর কেউ যদি সেই সিগন্যাল শুনে উত্তর দেয় সে কয়েকদিনের মধ্যে উধাও হয়ে যায়। ঢাকার এক অডিও ইঞ্জিনিয়ার নাম আদনান, সে স্বাভাবিক শব্দ ও রহস্যময় ফ্রিকোয়েন্সি নিয়ে গবেষণা করত। একদিন ইন্টারনেটের এক পুরনো ফোরামে সে স্টেশন 7 এর ব্যাপারে পড়ে। সেখানে একজন অজ্ঞাত ব্যক্তি লিখেছিল 145.46 মেগাহার্টেজ রাত 3:13 শুনুন। তারা এখনো কথা বলে। কৌতূহলবশত আদনান সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার সাথে ছিল রেকর্ডিং ডিভাইস, ল্যাপটপ আর পুরনো সামরিক অডিও রিসিভার। রাত 2টার দিকে সে পাহাড়ের সেই পরিত্যক্ত স্টেশনে পৌঁছায়। চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। স্টেশনের বিশাল অ্যান্টেনাগুলো অন্ধকারে দাঁড়িয়েছিল মৃত গাছের মতো। ভেতরে ঢুকতেই আদনান বুঝলো জায়গাটা অস্বাভাবিক ঠান্ডা। দেওয়াল জুড়ে পুরনো তার, ভাঙা মিটার আর মরিচা ধরা কন্ট্রোল প্যানেল। হঠাৎ টিক 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 একটা শব্দ। মনে হচ্ছিল কোথাও পুরনো কোনো যন্ত্র এখনো চলছে। আদনান শব্দ অনুসরণ করে নিচতলার একটি কক্ষে পৌঁছালো।
রুমের মাঝখানে একটা বিশাল রেডিও ট্রান্সমিটার। অস্বাভাবিকভাবে সেটা লাইট জ্বলছিল, যদিও পুরো স্টেশনে কোনো বিদ্যুৎ ছিল না। ঠিক তখনই তার রিসিভার নিজে নিজে চালু হয়ে গেল। প্রথমে শুধু স্ট্যাটিক শব্দ, মানে রেডিওতে যে শব্দটা চালু করার সাথেই শোনা যায়। তারপর একজন মানুষের কণ্ঠ, আপনি কি শুনতে পাচ্ছেন? আদনান চমকে উঠল। সে মাইক্রোফোন ধরল আর জিজ্ঞেস করলো, কে কে বলছেন? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আবার সেই কণ্ঠ, আমরা আটকে গেছি। হঠাৎ পুরো রুমের তাপমাত্রা কমে গেল। আদনানের নিঃশ্বাস ধোঁয়ার মতো বের হতে লাগলো। তার রিসিভারে একের পর এক কণ্ঠ ভেসে আসতে শুরু করলো। পুরুষ, মহিলা, শিশু, সবাই একসাথে বলছে, ওদের উত্তর দিও না। আদনান ভয় পেয়ে রেডিও বন্ধ করতে গেলে কিন্তু সুইচ নড়ছিল না, মানে বন্ধ হচ্ছিল না। ঠিক তখনই ট্রান্সমিটারের স্ক্রিনে একটা সংখ্যা জ্বলে উঠল, 03-213। মানে এটা যদি টাইম ধরা হয় তাহলে 3:13, আর যদি কোনো চ্যানেল ধরা হয় তাহলে চ্যানেলের নাম্বার। রুমের সব লাইট হঠাৎ লাল হয়ে গেল। তারপর স্পিকারের ভেতর থেকে বিকৃত একটা শব্দ, সংযোগ স্থাপিত। হঠাৎ দেয়ালের সম্পূর্ণ মিটার একসাথে জ্বলে উঠল। প্রতিটা স্ক্রিনে দেখা যাচ্ছিল মানুষ, কিন্তু তারা স্বাভাবিক ছিল না। তাদের মুখ ঝাপসা, চোখ সম্পূর্ণ কালো, আর সবাই স্থির হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আদনান ধীরে ধীরে পেছাতে লাগলো। তারপর সে বুঝতে পারলো স্ক্রিনের মানুষগুলো নড়ছে ধীরে ধীরে। মনে হচ্ছিল তারা মিটারের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে। হঠাৎ একটা স্ক্রিন ভেঙে গেল। ভেতর থেকে কালো পড়ে যাওয়া একটা হাত বেরিয়ে এলো। আদনান চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলে না। যেখানে দরজা ছিল সেখানে এখন শুধু কংক্রিটের দেয়াল, চারপাশে শুধু স্ট্যাটিক শব্দ, মানে রেডিও চলার শব্দ, যেটা হচ্ছে। তারপর সেই ভয়ঙ্কর কণ্ঠ আবার শোনা গেল, তুমি এখন আমাদের ফ্রিকোয়েন্সিতে আছো। হঠাৎ আদনানের রেডিওতে তার নিজের কণ্ঠ ভেসে উঠল, কিন্তু সে তো কিছু বলেনি। রেডিও বলছে, বাঁচাও, ওরা আমাকে দেখতে পাচ্ছে, বাঁচাও। আদনান আতঙ্কে রেডিও ছুঁড়ে ফেলল। ঠিক তখনই সে অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে ঘুরে তাকালো আর দেখলো একজন মানুষ, পুরো শরীর পোড়া, চামড়া ঝুলে পড়েছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। কারণ মুখে কোনো চোখ, নাক বা ঠোঁট নেই, শুধু মসৃণ কালো চামড়া। তবুও জিনিসটা কথা বলছিল, আমরা বের হতে চাই। হঠাৎ পুরো রুম কাঁপতে শুরু করলো। সব মনিটর থেকে একসাথে হাত বের হতে লাগলো।
দেয়ালের তারগুলো সাপের মতো নড়ছিল। স্পিকারে তখন হাজার মানুষের চিৎকার। আদনান মরিয়া হয়ে ট্রান্সমিটারের মূল তার ছিঁড়ে ফেলল। সাথে সাথে সবকিছু অন্ধকার হয়ে গেল। পুরো স্টেশন নিস্তব্ধ। 3 দিন পর পাহাড়ের নিচে রাস্তার পাশে আদনানকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সে বেঁচে ছিল, কিন্তু আর কখনো স্বাভাবিক হয়নি। হাসপাতালে সে শুধু একটা কথাই বারবার বলতো, রাত 3:13 রেডিও চালিও না। কয়েক মাস পর আদনান নিখোঁজ হয়ে যায়। তার বাসায় শুধু একটা জিনিস পাওয়া গেছিল, একটা পুরনো রেডিও, আর সেটা থেকে তখনও ভেসে আসছিল স্ট্যাটিক শব্দ। তারপর ধীরে ধীরে একটা কণ্ঠ শোনা গেল, নতুন একজন সংযুক্ত হয়েছে। তো এই ছিল প্রিয় লিসেনার্স আমাদের প্রথম ঘটনাটি, যেটা কিনা চট্টগ্রাম শহরের একটি ঘটনা। হয়তোবা এটা বাস্তবে, আমি সঠিক জানি না। যেহেতু ঘটনাটি খুবই ভয়ঙ্কর ছিল, আপনাদের কেমন লাগছে অবশ্যই ফেসবুকে থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং ইউটিউবে থাকলেও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তবে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ফেসবুক থেকে হাজার হাজার মানুষ ভিডিওগুলো দেখেন, শুনেন, বাট কেউ একটি রিয়াকশন এবং একটি কমেন্ট বা শেয়ার করে যান না। ইউটিউবেও মানুষ দেখে, বাট একটা কমেন্ট, একটা শেয়ার ও একটা লাইক করে যান না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমাদের জন্য হাজারো প্রেরণার থেকেও অধিক। আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা অবশ্যই সবাই একটি কমেন্ট, একটি শেয়ার ও একটি লাইক করে পেজটিকে ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দ্বিতীয় একটি ঘটনায় চলে যাই। তো যেমন করে ঘটনাটি লেখা হয়েছে ঠিক তেমন করে পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইজান, আমার নামটি আপনাকে বলতে চাচ্ছি না, তারপরেও আমি একটি ছদ্মনাম ব্যবহার করতেছি, যেটা হচ্ছে আমি রফিক। এবং এই ঘটনাটি আমার নিজের সাথেই ঘটেছে, যার কারণে আমি এই ছদ্মনামটি ব্যবহার করছি, এবং শুধু এইখানেই প্রথম পরিচয়ের জন্যই ছদ্মনামটি ব্যবহার করলাম। তাছাড়া আর কোথাও আমার নাম থাকবে না, বা আমি উল্লেখও করিনি। আমি ঘটনাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কাছের একটি পুরনো বাড়ি বা ভবন থেকে এই অভিজ্ঞতা আমার মধ্যে হয়, বা আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমি আপনাকে বলতেছি। হয়তো আমার লেখাটা ততটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা হয়নি, যার পরিবর্তে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। চলুন আমরা আমাদের ঘটনায় চলে যাই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে একটা পুরনো ভবন ছিল। সেখানে সাধারণ মানুষ যেত না। ডাক্তার, নার্স, এমনকি ওয়ার্ড বয়রাও প্রয়োজন ছাড়া সেই ভবনে ঢুকতো না। ভবনটা ছিল হাসপাতালের পুরনো মৃতদেহ সংরক্ষণাগার। নিচতলায় সারি সারি স্টিলের ড্রয়ার, প্রতিটা ড্রয়ারের ভেতরে মৃতদেহ রাখা হতো। দিনের বেলাতেও জায়গাটার বাতাস অস্বাভাবিক ঠান্ডা ছিল। দেয়ালের রং উঠে গিয়েছিল, কোথাও কোথাও শুকনো কালচে দাগ লেগেছিল, শুকনো কালচে দাগ লেগেছিল, যেন বহু পুরনো রক্ত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল 17 নম্বর ড্রয়ার। পুরনো স্টাফরা বলতো ওই ড্রয়ারের রাতে কখনো খুলতে নেই, কারণ রাত 3টের পর ভেতর থেকে শব্দ আসে,
ধাক্কা দেওয়ার শব্দ, যেন কেউ ভেতর থেকে বের হতে চায়। রফি ছিল নতুন ইন্টার্ন ডাক্তার। সে এসব গল্প বিশ্বাস করতো না। আর একটু কথা বলে রাখি, এখানে রফি মানে আমার কথাটা বলা হয়েছে, এবং আমি আমার ঘটনা আমার মতো করেই আপনাদের কাছে বলতেছি। আমি এসব গল্প বা বিশ্বাস করতাম না ভূত প্রেত। এক রাতে আমার ডিউটি পড়ে সেই ভবনে, সাথে ছিল ওয়ার্ড বয় মতিন। রাত তখন 2:40, বাইরে বৃষ্টি পড়ছিল। পুরনো ভবনে শুধু একটা ফ্লিকার করা লাইট জ্বলছিল। মতিন বারবার বলছিল, ছাড়, 3টার আগে কাজ শেষ করে বের হই। আমি বললাম হেসে, আপনারা সব কুসংস্কার বিশ্বাস করেন। ঠিক তখনই একটা শব্দ হলো। মনে হলো স্টিলের কোথাও আঘাত লেগেছে। মতিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আবার টক 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 টক। এইবার শব্দটা স্পষ্ট, 17 নম্বর ডয়ার থেকে আসছে। আমি বিরক্ত হয়ে এগিয়ে গেলাম। ভিতরে ইঁদুর হবে হয়তোবা। সে ডয়ারের আমি ডয়ারের হাতলে হাত রাখতেই বুঝলাম ভেতরটা বরফের মতো ঠান্ডা। হঠাৎ ভেতর থেকে ধীরে ধীরে একটা শব্দ এলো, খুলো, ডয়ারটা খুলো। মতিন চিৎকার করে পেছনে সরে গেল, স্যার খুললেন না স্যার। কিন্তু আমি মাথায় তখন জেদ নিয়ে জোরে টান দিলাম ডয়ারটা। ঘর ঘর শব্দ করে ডয়ারটা খুলে গেল। ভেতরে একটা মৃতদেহ, পুরো শরীর সাদা কাপড়ে ঢাকা, মুখে কালো দাগ, চোখ বন্ধ। আমি ঠান্ডা গলায় বললাম, এইটা তো আপনাদের ভূত। ঠিক তখনই মৃতদেহটার চোখ খুলে গেল, পুরো কালো চোখ, কোনো সাদা অংশ নেই। আমি জমে গেলাম। মৃতদেহটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, তারপর ফিস ফিস করে বলল, আমাকে ভুল জায়গায় কবর দিয়েছিল। হঠাৎ পুরো রুমের লাইট নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু ঠান্ডা নিঃশ্বাসের শব্দ। মতিন কাঁদতে কাঁদতে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলল না। তারপর একসাথে সব ড্রয়ার কাঁপতে শুরু করলো, থাম 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 থাম। যেমন স্টিলের একটি বক্স বা যে কোনো একটি বস্তুর উপরে অন্য একটি স্টিল ধারা আঘাত করলে যেমন শব্দ হয়, ঠিক তেমন। মনে হচ্ছিল ভেতরের সব মৃতদেহ একসাথে বের হতে চাইছে। আমি মোবাইলের ফ্ল্যাশ অন করতেই আর তখন দেখলাম রুমের শেষ মাথায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। সবাই হাসপাতালের রোগীর পোশাক পরা। কারো মুখ পুড়ে গেছে, কারো চোখ নেই, কারো শরীর আধা কাটা। আর সবাই একসাথে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ 17 নম্বর ডয়ার মৃতদেহটা উঠে বসে পড়ল। তার গলাটাও অস্বাভাবিকভাবে বেঁকে যাচ্ছিল। হাড় ভাঙার শব্দ হচ্ছিল, কট 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 কট। তারপর সে ধীরে ধীরে ডয়ার থেকে নেমে এলো। মেঝেতে তার পা ছোঁয়ার সাথে সাথে পুরো রুম পচা গন্ধ ছড়িয়ে পড়ল। আমি দৌড় দিতে গেলে কিন্তু সে বুঝলো, কিন্তু
আচ্ছা, এখানে সে যে ঘটনাটি লিখেছে এটা আসলে তার নিজের ঘটনা না অন্য কারো ঘটনা, এটাই তো বুঝতেছি না। যেহেতু ঘটনাটার মধ্যে তার যদি হয়ে থাকে তাহলে তার বিষয়ে লেখা থাকবে। এখানে বারবার সে তার শব্দটা ব্যবহার করা হয়েছে। তো যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি যদি এই ঘটনাটি শুনে থাকেন তাহলে আমি আপনাকে আবারও বলতেছি, যদি ঘটনাগুলো অন্য কারো সাথে ঘটে থাকে সেটা নিজের নাম বলে চালিয়ে দিতে যাবেন না, কারণ এতে আপনারাই ফেঁসে যাবেন। যেহেতু এই ঘটনাটি পড়তে আমার খুবই কষ্ট হচ্ছে, বারবার ঘুরিয়ে পড়তে গিয়েও আটকে যাচ্ছি। যেমনটা লেখা আছে ঠিক তেমনটাই আমি পড়ি। কিন্তু সে বুঝলো তার পেছনে কেউ হাঁটছে, ধীরে ধীরে, টপ টপ টপ। মনে হচ্ছিল ভেজা পা মেঝেতে পড়ছে। সে পেছনে তাকালো না, কিন্তু তখনই তার কানের কাছে একটা গলা, তুই আমাকে দেখেছিস? হঠাৎ তার মোবাইল বন্ধ হয়ে গেল, পুরো অন্ধকার, তারপর শুধু চিৎকার। পরদিন সকালে হাসপাতালের স্টাফরা সংরক্ষণগারে দরজা খোলা অবস্থায় পায়। মেঝে ভেজা ছিল, কিন্তু সেটা পানি না, ঘন কালচে তরল। মতিনকে অচেতন অবস্থায় পাওয়া যায়, কিন্তু মানে রফিক আর কি, যে নামটা তিনি বলেছিলেন, কোনো খোঁজ মেলেনি। শুধু 17 নম্বর টাওয়ারের ভেতরে একটা নতুন ট্যাগ পাওয়া যায়। সেখানে লেখা ছিল ডক্টর রফি আহমেদ। তারপর থেকে রাত 3টার পর সেই ভবনে কেউ যায় না, কারণ আজও মাঝে মাঝে 17 নম্বর টাওয়ার থেকে ধীরে ধীরে শব্দ আসে। তো এই ছিল তার মানে রফিক সাহেবের ঘটনা। তো ঘটনাটি কেমন হয়েছে জানি না, বাট আমার কাছে মনে হচ্ছিল খুবই ভয়ঙ্কর, যেহেতু এটা যার সাথে ঘটে যায় সেই বোঝে। বাট একটু সমস্যা হয়েছে, এখানে তার লেখার মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। সো প্রিয় লিসেনার্স, আপনারা তাকেও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো ঘটনাটি যেমনভাবে ঘটনাটি পাঠানো হয়েছে মূলত আফ্রিকা মহাদেশ থেকে। তো যিনি পাঠিয়েছেন তার লেখা অনুযায়ী আমি ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আফ্রিকা মহাদেশের ডিআর মানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ দি কঙ্গো এর এক প্রবাসী বাংলাদেশি। নিরাপত্তার কারণে তিনি নিজের আসল পরিচয় প্রকাশ করতে চাননি, তবে তিনি আমাদের কাছে নিজের নাম হিসেবে আরমান ব্যবহার করতে বলেছেন। বর্তমানে তিনি কঙ্গোর একটি খনিজ উত্তোলন কোম্পানিতে কাজ করেন। গভীর জঙ্গলের ভেতরে তাদের ক্যাম্প ছিল। বহু বছর ধরে তিনি আফ্রিকায় থাকলেও এমন ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি আগে কখনো হয়নি। তিনি আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন কারণ তার ভাষায়, আমি আজও রাতে ঘুমাতে পারি না, চোখ বন্ধ করলেই সেই জিনিসটা দেখতে পাই। ঘটনাটি ঘটেছিল প্রায় 3 বছর আগে। আরমান ও তার সাথে আরও 5 জন কর্মী কঙ্গো গভীর জঙ্গলে নতুন খনিজ অনুসন্ধানের কাজে যায়। জায়গাটা ছিল সভ্যতা থেকে বহু দূরে। চারপাশে শুধু ঘন অন্ধকার, বন, বিশাল গাছ আর অদ্ভুত নীরবতা। স্থানীয় আফ্রিকান গাইডাররা তাদের বারবার সতর্ক করেছিল। একজন বৃদ্ধ গাইড বলেছিল, রাতে যদি জঙ্গলের শিশু কান্দার শব্দ শোনো তখনও কাছে যাইও না। আরমান প্রথমে বিষয়টা হাসাহাসি করেছিল, মজাকে নিয়েছিল। কিন্তু দ্বিতীয় রাতেই অদ্ভুত ঘটনা শুরু হয়। ক্যাম্পের বাইরে হঠাৎ একটা শিশুর কান্নার শব্দ শোনা যায়, খুব দুর্বল, খুব
খুব করুণ। মনে হচ্ছিল অন্ধকার জঙ্গলের ভেতরে কোনো বাচ্চা সাহায্য চাইছে। আরমানের সাথে থাকা একজন কর্মী সাদিক টর্চ নিয়ে বাইরে বের হয়। গাইডাররা তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে শোনেনি। কয়েক মিনিট পর কান্নার শব্দ হঠাৎ থেমে যায়। তারপর একটা ভয়ঙ্কর চিৎকার, এত ভয়ঙ্কর যে পুরো ক্যাম্প কেঁপে উঠেছিল। সবাই দৌড়ে বাইরে যায়, কিন্তু সাদিক কোথাও দেখা যায় না। শুধু তার টর্চ পড়েছিল কাদার মধ্যে, আর আশেপাশে বিশাল বড় বড় পায়ের ছাপ, মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা। পরদিন সকালে গাইডাররা সবাইকে দ্রুত এলাকা ছাড়তে বলে, কিন্তু কোম্পানির প্রধান কাজ শেষ না করে ফিরতে রাজি ছিল না। তৃতীয় রাতে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। ক্যাম্পের চারপাশে কেউ হাঁটছিল ধীরে ধীরে, যেমন কি শুকনো পাতা ও লাঠির উপরে হাঁটলে মচ 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 মচ। শুকনো পাতার উপর পায়ের শব্দ, কিন্তু বাইরে থাকলে কাউকে দেখা যাচ্ছিল না। হঠাৎ ক্যাম্পের আগুন নিজে নিজে নিভে যায়। চারপাশ অন্ধকার। তারপর দূরে একটা লাল চোখ দেখা যায়, মাটির অনেক উপরে, যেন অনেক বিশাল কিছু দাঁড়িয়ে আছে। একজন গাইড কাঁপতে কাঁপতে বলল, ওটা মানুষ না। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা জিনিস বেরিয়ে আসে। আরমান বলেছিল জীবনে সে এত ভয়ঙ্কর কিছু দেখেনি। জিনিসটার শরীর ছিল মানুষের মতো লম্বা, কিন্তু হাত পা অস্বাভাবিক চিকন, পুরো শরীর কালো, মাথাটা যেন আধা পশুর মতো, আর তার মুখ পুরো দাঁতে ভরা। কোনো চোখ ঠিক মতো দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকারের মধ্যে জল জল করা লাল আলো। ওটা ধীরে ধীরে ক্যাম্পের চারপাশে হাঁটছিল, আর তখনই সবাই বুঝতে পারে ওটার হাতের মধ্যে কিছু একটা ঝুলছে। সেটা ছিল সাদিকের ছেঁড়া জ্যাকেট। হঠাৎ জিনিসটা মানুষের গলায় কথা বলা শুরু করে, কিন্তু সেটা সাদিকের গলা। আমাকে বাঁচাও। আরমান বলেছিল সেই মুহূর্তে তার শরীর অবশ হয়ে গিয়েছিল, কারণ গলাটা ঠিক সাদিকের হলেও শব্দের মধ্যে মানুষের কোনো অনুভূতি ছিল না। মনে হচ্ছিল অন্য কিছু মানুষের গলা নকল করছে। তারপর হঠাৎ ওটা চার হাত পায়ে দৌড়াতে শুরু করে অমানসিক গতিতে। কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যাম্পের এক কর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে। চারপাশে চিৎকার শুরু হয়ে যায়। গাইডরা আগুন জ্বালানোর চেষ্টা করছিল, কারণ তারা বলেছিল ওরা আগুনকে ভয় পায়। অবশেষে আগুন জ্বলে উঠতেই জিনিসটা জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সেটা একবার ঘুরে তাকিয়েছিল। আরমান আজও বলেছে ওটার মুখে মানুষের হাসি ছিল। পরদিন সকালে পুরো ক্যাম্প খালি করে সবাই সেখান থেকে চলে আসে, কিন্তু যাকে আক্রমণ করা হয়েছিল সে দেশে ফেরার কয়েকদিন পর অস্বাভাবিক আচরণ শুরু করে। রাত হলে সে জঙ্গলের দিকে তাকিয়ে থাকত, কখনো কখনো শিশুর কান্নার মতো শব্দ করত, আর এক রাতে হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। আজও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আরমান শেষবার আমাদের কাছে শুধু একটা কথাই লিখেছিলেন, আফ্রিকার কিছু জায়গায় রাত নামার পর মানুষ একা থাকে না। তো এই ছিল আফ্রিকান থেকে আমাদের এক প্রবাসী ভাইয়ের পাঠানো খুবই ভয়ঙ্কর এবং রহস্যজনক একটি ঘটনা, যেটা কিনা
যার সাথে ঘটেছে এবং যাদের সাথে ঘটেছে তারা অবশ্যই বুঝতে পারছিল যে তখনকার তাদের জীবনের কত মূল্য এবং সেই সময় তাদের বেঁচে ফেরাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো আমি আমার লিসেনার্সদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো, আপনারা সবাই ভিডিওগুলো দেখেন এবং চলে যান, বাট কেউ একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব ও একটি ফলো আমাদেরকে হাজারো প্রফুল্ল করে তোলে, আমাদেরকে অতি আগ্রহিত করে তোলে আপনাদের জন্য এরকমের ঘটনা নিয়ে আসা এবং ঘটনা সংগ্রহ করে আপনাদের মাঝে এগুলো প্রচার করা, যাতে আপনাদের একটি পরিবারের সদস্য আমরা হতে পারি এবং আপনারাও ভয়ের রাজ্য ভূত এফএম এর পরিবারের সদস্য হতে পারেন। তো আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যাদের কাছে এই সকল এরকমের ঘটনা রয়েছে এবং যারা এই ঘটনাটি শুনতেছেন তারা অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিবেন এবং তাদেরকে ঘটনাগুলো পাঠানোর জন্য উৎসাহিত করবেন। ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস voyerrajjo@gmail.com BHOYERRAJJOO@gmail.com। এবং যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই মেসেঞ্জারের সরাসরি ইনবক্সে চাইলে আপনি আপনার ঘটনাটি রেকর্ড করে অথবা নিজে লিখেও পাঠিয়ে দিতে পারেন, অবশ্যই আমরা এখানে প্রচার করব। তো চলুন আমরা শেষ যে ঘটনাটি সেই ঘটনাটিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় লিজেনার্স, এখন যে ঘটনাটি আমরা বলবো সেটা হচ্ছে রাশিয়া এর সার্ভেরিয়া অঞ্চলের ঘটনা, যেটা কিনা একজন বাংলাদেশি প্রকৌশলী মানে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন, যিনি সেখানে রেল লাইনে বা রেল অধিদপ্তরে কাজ করতেন হয়তোবা। এখানে তিনি যেমন লিখেছেন ঠিক তেমনই পড়তেছি। তার পূর্বে একটি অনুরোধ, ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক, একটি কমেন্ট করে আপনার আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন এবং তাদেরকেও ঘটনা পাঠানোর জন্য বলবেন এবং প্রফুল্লত বা তাদেরকে উৎসাহিত করবেন। voyerrajjo@gmail.com BHOYERRAJJOO@gmail.com। এবং ফেসবুক পেজ থেকে পাঠাতে চাইলে আপনার সরাসরি ফেসবুক মেসেঞ্জার ইনবক্সের মাধ্যমে পাঠাতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের শেষ ঘটনাটিতে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের এক কাজ করা বাংলাদেশি প্রকৌশলী। নিজের নিরাপত্তার কারণে তিনি পুরো নাম প্রকাশ করতে চাননি। আমাদের কাছে তিনি নিজের নাম নাভিদ হিসেবে উল্লেখ করেছেন। বর্তমানে তিনি রাশিয়ার উত্তরাঞ্চলে একটি পুরনো রেলপথ সংস্করণের কাজে সংযুক্ত আছেন। তীব্র তুষারপাত আর জনমানবহীন এলাকায় কাজ করার সময় তিনি এমন এক ঘটনার মুখোমুখি হন যেটা আজও তিনি মানসিকভাবে অসুস্থ করে রেখেছে, মানে তাকে মানসিকভাবে অসুস্থ করে রেখেছে। তিনি আমাদের কাছে এই ঘটনাটি পাঠানোর সময় লিখেছেন, যদি কেউ কখনো বরফের মধ্যে ধরে দাঁড়ানো মানুষটাকে দেখে কাছে যাবেন না। ঘটনাটি ঘটেছিল শীতকালের এক রাতে। সার্ভেরিয়ার গভীর বরফাচ্ছন্ন অঞ্চলে বহু পুরনো একটা রেল লাইন ছিল। সেই লাইন বহু বছর আগে বন্ধ হয়ে যায়। স্থানীয়রা বলতো সোভিয়েত আমলে সেখানে একটা যাত্রীবাহী ট্রেন নিখোঁজ হয়েছিল। পুরো ট্রেন শত শত যাত্রী সহ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ট্রেনের কোনো ধ্বংস বা শেষ কখনো পাওয়া যায়নি, মানে ধ্বংস অবশেষ কখনো পাওয়া যায়নি, শুধু বরফের উপর থেমে যাওয়ার রেল লাইন।
আর মাঝে মাঝে রাতের বেলায় ভেসে আসা ট্রেনের হুইসেলের শব্দ। নাভিদ ও তার টিমকে সে পুরনো রেলপথ নির্দেশনার দায়িত্ব দেওয়া হয়, পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়। তাদের সাথে ছিল কয়েকজন রাশিয়ান গার্ড। প্রথম দিন থেকেই জায়গাটা অস্বাভাবিক লাগছিল। চারপাশে শুধু সাদা বরফ, কোনো পাখি নেই, কোনো প্রাণীর শব্দ নেই, এমনকি বাতাসের শব্দ কেমন চাপা। রাত নামলে তাপমাত্রা -30 ডিগ্রির নিচে নেমে যেত। সেই রাতে নাভিদ ক্যাম্পের বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ দূরে বরফের মধ্যে সে একটা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটা অনেক দূরে, পুরো কালো কোট পরা, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নাভিদ ভেবেছিল কোনো গার্ড হবে, কিন্তু কয়েক সেকেন্ড পর সে বুঝতে পারে লোকটার চারপাশে হাঁটু সমান বরফ, কিন্তু সেখানে কোনো পায়ের ছাপ নেই। ঠিক তখনই লোকটা ধীরে ধীরে হাত তুলে ইশারা করে কাছে ডাকতে থাকে। নাভিদের শরীর ঠান্ডা হয়ে যায়। সে ক্যাম্পে ফিরে অন্যদের ডাকতে যায়, কিন্তু যখন সবাই বের হয় লোকটা নেই। সেই রাতের প্রথম অদ্ভুত ঘটনা ঘটে। রাত 3টার দিকে পুরো ক্যাম্প কেঁপে ওঠে। মনে হচ্ছিল বিশাল কিছু পাশ দিয়ে চলে গেছে। এরপর ট্রেনের হুইসেল, দীর্ঘ, ভয়ঙ্কর, কিন্তু আশেপাশে কোনো ট্রেন লাইন চালু ছিল না। গার্ডদের একজন আতঙ্কিত হয়ে বলল, এইটা সেই ট্রেন। হঠাৎ বরফের ভেতর থেকে আলো দেখা যেতে শুরু করে। দূরে অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একটা পুরনো ট্রেন এগিয়ে আসছিল। ট্রেনটার জানালাগুলো হলুদ আলোয় জ্বলছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ট্রেনটার রেল লাইনের উপরে ছিল না, বরফের উপরে ভেসে চলছিল। নাভিদ বলেছিল সে জীবনে এমন দৃশ্য দেখেনি। ট্রেনটা ধীরে ধীরে তাদের ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছিল, আর জানালার ভেতরে অনেক মানুষ, সবাই স্থির হয়ে বসে আছে। কারো চোখ নেই, কারো মুখে রক্ত ভরা, কারো শরীর বরফে জমে গেছে। আর সবাই একসাথে জানলার বাইরে তাকিয়েছিল। ঠিক তখনই ট্রেনের একটা জানালায় নাহিদ কিছু দেখে। একটা ছোট মেয়ে, বরফে জমে যাওয়া মুখ। সে ধীরে ধীরে হাত তুলে কাছে চাপ দিল, তারপর কাছের উপরে আঙুল দিয়ে লিখল, হেল্প আস। হঠাৎ পুরো ট্রেনের ভেতরকার সবাই একসাথে মাথা ঘুরিয়ে নাভিদের দিকে তাকায়, আর সঙ্গে সঙ্গে ট্রেনের সব আলো নিভে যায়। পুরো অন্ধকার, তারপর শুধু চিৎকার, এত মানুষের একসাথে চিৎকার, যেন সবাই জীবন্ত পুড়ে মরছে। একজন রাশিয়ান গার্ড ভয়ে দৌড় দিতে গিয়ে হঠাৎ থেমে যায়। সে বরফের দিকে তাকিয়ে কাঁপতে থাকে। কিন্তু নাভিদ নিচে তাকিয়ে দেখে বরফের নিচে অসংখ্য মুখ, মানুষের মুখ। তারা বরফের নিচে থেকে তাকিয়ে আছে আর ধীরে ধীরে হাত উঠাচ্ছে, যেন বের হয়ে আসতে চায়। হঠাৎ বরফ ফেটে যায়, একটা হাত বের হয়ে গার্ডের পা ধরে ফেলে। লোকটা চিৎকার করতে করতে বরফের নিচে লোকটা চিৎকার করতে থাকে, তখনই হাতগুলো বরফের নিচে টেনে তাকে নিয়ে চলে যায়। মাত্র কয়েক সেকেন্ড, তারপর নিস্তব্ধতা। পরদিন সকালে পুরো এলাকা খালি করা হয়, কিন্তু যে জায়গায় রাতে ট্রেনটা দেখা গিয়েছিল সেখানে বরফের উপর লম্বা দাগ পাওয়া যায়। ঠিক ট্রেনের চাকার মতো, যদিও সেই লাইনে 40 বছর ধরে কোনো ট্রেন চলেনি।
নাভিদ দেশে ফেরার পর থেকে অদ্ভুত সমস্যায় ভুগতে শুরু করেন। মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে ট্রেনের হুইসেল শুনতে পান, আর আর তার ঘরের জানালায় মাঝে মাঝে বরফ জমে একটা বাক্য তৈরি হয়, উই আর স্টিল উই আর স্টিল ইনসাইড। আজও তিনি নাকি আয়নার সামনে দাঁড়াতে ভয় পান, কারণ কিছু কিছু রাতে তার পেছনে ট্রেনে সেই ছোট্ট মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তো এই ছিল বন্ধুরা আমাদের শেষ ঘটনা এবং আজকের এপিসোডের শেষ। কারণ আমাদের চ্যানেলটি এবং পেজটি নতুন, আপনাদের মাধ্যমে যদি কোনো শেয়ার হচ্ছে না, কোনো লাইক হচ্ছে না, কোনো কমেন্ট হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে তেমন একটা ঘটনা আসতেছে না বা মানুষ আমাদের চ্যানেল অথবা পেজটাকে চিনতে পারতেছে না। আমরা চাই, আশা করি আপনাদের সকলের পক্ষ থেকে আমরা অনেক অনেক শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব ও ফলো পাবো। পাশাপাশি আপনাদের ভাই বন্ধুদের, আত্মীয় স্বজনদের, বন্ধুদের, ফ্যামিলিদের থেকেও ঘটনাগুলো সংগ্রহ করে পাঠাবেন এবং ভবিষ্যতে আমাদের সাথে বড় একটা সদস্য হওয়ার, বড় একটা ফ্যামিলি তৈরি করার জন্য আমাদেরকে হেল্প করবেন। তো সর্বশেষ আমাদের সাথে কথা বলার জন্য, ঘটনা পাঠানোর জন্য যে ইনফরমেশনটা সেটা দিয়ে দিচ্ছি, ভয়ের রাজ্য ভূত FM @gmail.com, BHOYERRAJJOO@gmail.com। এবং যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সরাসরি ফেসবুক পেজের মধ্যে ঢুকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেল আইডি এবং আমাদের যে মেসেঞ্জার ইনবক্স রয়েছে সেখানের মাধ্যমেও পাঠাতে পারেন। এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি বাজিয়ে দিবেন এবং বেল আইকনটিও সাথে বাজিয়ে দিবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে